সেটা মনোযোগ দেন। শুধু জাস্ট হচ্ছে এটা রিডিং, এটাও এমসিকিউ, একটা এমসিকিউ আসছে জাস্ট হচ্ছে আমাদের এখানে ইয়ার জন্য কিছু নেই, জাস্ট এই ধারাটা হচ্ছে 86 ধারা হচ্ছে আপনি ইতিপূর্বে বা যে যে ধারাগুলো পড়লেন 84, 85, 86, সরি 85 পর্যন্ত আমরা যে ধারাগুলো পড়লাম, যে আপনার হাজির করার পর কোথায় করতে হবে, কাদের কাদের হাজির করতে হবে, ওখানে স্পেসিফিক বলা রয়েছে ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেটের নিকট। এখন সরাসরি ম্যাজিস্ট্রেট রয়েছে, পুলিশ কমিশনার রয়েছে, তারপর হচ্ছে আরো দেখলাম আমরা পুলিশ সুপার কথা বলা রয়েছে। এখানে স্পেসিফিক ভাবে যখন আসামি আমরা হাজির করব, যেখানে হাজির করব সেখানে হাজির করার পর সে যে কার্যক্রমগুলো রয়েছে সে এখানে কথাগুলো রয়েছে। যখন পুলিশ হলে পুলিশ পুলিশের হেফাজতে নেবে, পুলিশ হেফাজত নেওয়ার পর সংশ্লিষ্ট আদালতে পাঠাবে, আদালতে পাঠানোর পর সে সেটা কি করবে, সে শর্ত মোতাবেক জামিন পাবে। এই যে বিষয়গুলো রয়েছে এই কথাগুলো এখানে রয়েছে, এখানে আদালত আর কিছু নয়। আমি তারপর একটু রিডিং নেই। গ্রেপ্তার ব্যক্তিকে যে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করে সেই ম্যাজিস্ট্রেট করতে প্রক্রিয়া কি, পদ্ধতিগুলো কি হবে। ডিরেক্ট বলেছে যে প্রসিডিওর বাই ম্যাজিস্ট্রেট বিফোর হোম পার্সন অ্যারেস্টেড ইজ ব্রড। এখন যারা যারা আপনি আসামি অ্যারেস্ট করে নিয়ে গেছেন, অ্যারেস্ট নেওয়ার পর যারা যারা হেফাজতে নেওয়ার পর বাকি কার্যক্রম কি, নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্ট অথবা পুলিশ কমিশনার, এই কথাগুলো আগে পড়ে আসছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে পরোয়ানা জারিকারী আদালত অভিপ্রেত ব্যক্তি মনে মনে তাকে মুক্ত আদালত হেফাজতে পাঠানো নির্দেশ দেবেন। সবাইকে কাছে রাখতে পারবেন না, অবশ্যই রাখার সুযোগ না, আদালতে প্রেরণ করবে। প্রথম শর্ত হয়েছে এখানে অপরাধী যদি জামিনযোগ্য হয়, উক্ত ম্যাজিস্ট্রেট, জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্ট, এই যে যে সকল ব্যক্তিদের কথা বলা হলো, অথবা পুলিশ কমিশনার সন্তুষ্ট হলে জামিন দিতে প্রস্তুত, ইচ্ছুক হন, অথবা পরোয়ানার পর ৭৬ দ্বারা নির্দেশ অনুমোদিত হয় উক্ত নির্দেশে, অথবা নিরাপত্তা প্রস্তুত করতে ইচ্ছুক, তাহলে জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপারিনটেন্ডেন্ট, পুলিশ কমিশনার জামিন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন, পরোয়ানা জারিকে আদালত বন্ড প্রেরণ করবেন। মনোযোগ দেন। যেখানে একই কিন্তু বললো যে কাদের তারাই হেফাজত নেবেন, এবং তাদের কাছে যদি শর্ত আসে এবং অপরটি যদি জামিনযোগ্য হয়, জেলা ম্যাজিস্ট্রেট, জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্ট অথবা পুলিশ কমিশনার, এই সকল ব্যক্তিরা জামিন দিতে অবশ্যই প্রস্তুত থাকবে যদি ইচ্ছুক হয় তবে, এবং ৭৬ দ্বারা যদি নির্দেশিত থাকে যে হ্যাঁ জামিন জামানত দেওয়ার প্রস্তুত আছে, জামানত দেওয়া যেতে পারে, তাহলে তারা কি করবে, অবশ্যই আদালত জামানত দিবে, নিরাপত্তা দিবে, এবং জামানত কি করবে জারিকারী অফিসার, এবং পরোয়ানাটা সেই জারিকারী আদালতে কি করবে, সেই বন্ড বা জামানতটা প্রেরণ করতে হবে। পরে দেখেন আরো শর্ত দিছে। আরো শর্ত হলো যদি অপরটির জামিন অযোগ্য হয়, প্রথমটা হচ্ছে জামিন যোগ্য হলে জামিন দিতে পারে, আর জামিন যদি অযোগ্য হয় সে কিন্তু আপনি জামিন দিতে পারবেন না। তাহলে তবে অথবা পড়ানোর পর ৭৬ ধারা কোনো নির্দেশ অনুমতি না হয়, একটা হচ্ছে জামিন অযোগ্য, আর ৭৬ ধারা যদি কোনো নির্দেশ অনুমতি না হয় মানে অনুমোদিত, তাহলে সেশন জজ বলি ডাইরেক্ট কোন ম্যাজিস্ট্রেট, সেশন জজ আদালত অথবা মেট্রোপলিটন দায়রা জজ, প্রধান বিচারিক ম্যাজিস্ট্রেট অথবা প্রধান মহানগরী ম্যাজিস্ট্রেট, এখানে ভেরি ইম্পর্টেন্ট। যদি অপরটি জামিন অযোগ্য হয় অথবা ৭৬ দ্বারা যদি বিধান না থাকে, সেই ক্ষেত্রে সেশন জজ, মেট্রোপলিটন হলে অবশ্যই দায়রা জজ, প্রধান বিচারিক ম্যাজিস্ট্রেট অথবা প্রধান মহানগর ম্যাজিস্ট্রেট, অথবা এই বিষয়ে বিশেষ ক্ষমতাপ্রাপ্ত প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, ভেরি ইম্পর্টেন্ট, যার অধিক্ষেত্রে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, যে অধিক্ষেত্রে গ্রেপ্তার করা হয়েছে তিনি 497 দ্বারা বিধান সাপেক্ষে ওই যে জামিন সংক্রান্ত যে সকল অফিসার ইনচার্জ জামিন দিতে পারেন, এবং লিখিত কারণ লিপিবদ্ধ করে বিচারক ম্যাজিস্ট্রেট যেভাবে উপযুক্ত মনে করেন সেইভাবে বন্ড বা জামানোর উপর অন্তর্বর্তীকালীন জামিন মুক্তি দিতে পারেন। একটা একটা বলা রয়েছে অন্তর্বর্তীকালীন জামিন দিতে, আগাম জামিন যেটা, এবং ব্যক্তিকে পরোয়ানা জারিকারী আদালত নির্দিষ্ট তারিখের মধ্যে হাজির হতে হবে, বন্ডে সে আদালতে প্রেরণ করতে হবে। ভালো করে বুঝেন, আগেরটা বলছেন জামিনযোগ্য হলে এই শর্ত মোতাবেক ৭৬ দিনের জামিন ব্যবস্থা হলে জামিন দিতে পারে, বাট এখান যে কি হলো শর্ত হচ্ছে জামিন অযোগ্য হলে অথবা ৭৬ দিনের বিধান না থাকলে তাহলে জামিন দিবে না, তবে শর্ত আছে সেশন জজ, মেট্রোপলিটন দায়রা জজ এবং বিচারিক ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি মনে করে যার যে ব্যক্তি পরোয়ানা গ্রেপ্তার করছে, যে অধিক্ষেত্র থেকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি যদি অফিসার ইনচার্জ বা স্টেশন অফিসার মনে করেন বা পুলিশ সুপার যে 497 দ্বারা সাপেক্ষে যদি মনে করে জামিন দিবে, যে ওখানে বলা হয়েছে পুলিশ পরিদর্শন নিম্ন নয় 497, যে অবশ্যই জামিন দিতে পারবে, তবে সেই জামিনটি অন্তর্বর্তী জামিন দিবে, তবে সেই জামিনের ক্ষেত্রে কি হবে, নির্দিষ্ট একটা তারিখ লেখা থাকবে, সেই বন্ডে সেই শর্তে সেই ইয়েতে কি করবে, জামিন দেবে, এবং আদালত আদালত সেই বন্ডটি কি করবে, আদালতে প্রেরণ করবে সেই আদালতে। আর একটা সর্বশেষ লাগছে এই ধারার কিছুই ৭৬ ধারার অধীনে পুলিশ অফিসার জামানত গ্রহণ থেকে বিরত রাখবে না বলে মনে করা হবে না, এটা দরকার নাই। তবে এখানে এই দুইটা অপশনটাই হচ্ছে আমরা ৮৬ এক এবং ৮৬ দুই। মোটামুটি আশা করি এটা খুব সহজ আছে, বুঝতে পারছেন? সাদেকুর বলো। ৮৬ ধারা স্যার আমরা বুঝতে পারছি। ৮৫ ধারার মোতাবেক কোন আসামিকে গ্রেপ্তার করার পর উক্ত আসামিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হুম। বা পুলিশ কমিশনার বা পুলিশ সুপার হাজির করা হলে
সেক্ষেত্রে উক্ত পুলিশ কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট আসামিকে হেফাজতে নেবেন এবং পরোয়ানা প্রদানকারী মানে যে আদালত হতে পরোয়ানাটি প্রেরণ করেছে এখতিয়ারের বাইরে সে আদালতে প্রেরণ করবেন। হুম। তবে সত্যতা ক্ষেত্রে যদি উক্ত আসামির ক্ষেত্রে ৭৬ ধারায় জামিনযোগ্য হয় বা জামানত দিতে পারে উক্ত আসামি, তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, পুলিশ কমিশনার জামিন প্রদান করিতে পারবেন এবং জামিন প্রদান করা হলে মুচলেকাটি বা জামিনের কপিটি যে আদালতে প্রেরণ করেছে পরোয়ানাটি সে আদালতে প্রেরণ করবেন। তবে আরো সত্য থাকে যে যদি ৭৬ দ্বারা জামিনযোগ্য না হয় আসামিটি, সেক্ষেত্রে মহানগর দায়রা জজ, মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট, মুখ্য আহ, মহানগর মুখ্য মহানগর হ্যাঁ, বলো। হচ্ছে তো। পূর্বক জামিন প্রদান করে উক্ত মুচলেকার কপি ওই আদালতে যে আদালতে ওয়ারেন্ট প্রদান করেছে সে আদালতে প্রেরণ করবেন এবং নির্দিষ্ট তারিখ ও সময়ে হাজির হওয়ার জন্য নির্দেশ। গুড। একটু নেটে একটু সমস্যা করতেছে। তাহলে আমরা স্যার এটা যে আরো সহজ ভাবে বোঝা যায় যদি স্যার বইয়ের ভাষার আলোকে ধরেন হুম, আমি কোন আসামিকে এর বাইরে স্যার গ্রেপ্তার করছি, হুম, গ্রেপ্তার করার পর ওই আসামিকে ওই জেলা পুলিশ সুপার বা যার নিকট হাজির করার কথা তার নিকট হাজির করব। হাজির হুম। করার পর ওনারা উক্ত আসামিকে যে আদালত হতে প্রদান করেছে সে আদালতে প্রেরণ করবেন। আর যদি দেখা যায় উক্ত আসামির ক্ষেত্রে ৭৬ দ্বারা জামানত গ্রহণের সুযোগ রয়েছে, তাহলে জামানত গ্রহণ করবেন এবং জামানতের কপি ওই আদালতে প্রেরণ করবেন। আর যদি জামিনযোগ্য না হয় বা সে জামানত গ্রহণ করা না যায়, সেক্ষেত্রে যদি ম্যাজিস্ট্রেট মনে করেন ৪৯৭ ধারায় তার কাছ থেকে জামানত নেওয়া যাবে বা মুচলেকা নেওয়া যাবে, সেক্ষেত্রে মুচলেকা গ্রহণ করবেন এবং নির্দিষ্ট তারিখ ও সময়ে ওই আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দিবেন এবং মুচলেকাটি ওয়ারেন্ট প্রদানকারী আদালতে প্রেরণ করবেন। গুড। ওটা ভালোই হচ্ছে এটা। তাহলে আমরা আচ্ছা তিনটি শেষ করে দিলাম। কালকে একটু আজকে অবশ্য সবার গ্রুপে দেওয়া ছিল যে আহ, পরীক্ষা নেওয়ার কথা। এই এই যে লাস্টের যে ধারাটা এটা না, পরীক্ষা যেটা আসবে সেটা একটু দেখি। এই যে আহ রিকার্ড 85 ধারাটা একটু লিখবেন যে যার বিরুদ্ধে পরোয়ানা জারি করা তার গ্রেপ্তার পদ্ধতি কি। এটা একটু লিখে এখনই হোয়াটসঅ্যাপে সবাই জমা দিবেন। একটা প্রশ্ন দিলাম। আমরা কালকে থেকে নতুন ধরবো, নতুন চ্যাপ্টার ধরবো একটা, কারণ পরে ধারাগুলো একটু বড় বড়। আমরা প্রত্যেকটা ধারা একটু একটু বিশ্লেষণ করে পড়বো, হ্যাঁ। আর আপনারা একটু কষ্ট করে, ইমরান আসছে না, ইমরান ভেরি গুড। তাহলে আমরা সবাই একটু এই ধারাটা লেখা খাতায় জমা দিবেন সবাই। আর তুমি একটু অ্যাডমিন সাথে করে একটু লেখাগুলো দেখবা সবার যে সব ঠিক আছে কিনা যা লিখছে। এর জন্য প্রশ্ন বোঝা হচ্ছে গেছে। যার বিরুদ্ধে পরোয়ানা জারি করা আছে তাকে গ্রেপ্তার পদ্ধতি কি, শুধু 85 ধারা এখানে যেটা আছে এইটুকু লিখে সবাই জমা দিবেন। এইটা যেটা এখানে দেওয়া আছে।